হ্যালো, কি অবস্থা সবার? আজকের লেকচারে ভেক্টর ক্যালকুলাস আপলোড হবে। আহ, আজকেই যদি ভেক্টর ক্যালকুলাস আপলোড হয় তাহলে ভেক্টরে পুরো লেকচারই আপলোড হয়ে যাবে। তো পুরো লেকচার যদি কেউ কমপ্লিট করে রাখো তাহলে ফর শিওর বলতে পারি যে ভেক্টর নিয়ে কোনো প্যারা থাকবে না। হ্যাঁ, তো আজকে আমরা দেখব ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা, ধরো আমার কাছে একটা তল আছে। হ্যাঁ, ধরো আমার কাছে এখানে একটা তল আছে। এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, আর এইখানে বিন্দুর স্থানাঙ্কটা হইল x2 y2 z2। এই বিন্দু থেকে এই বিন্দুর মাঝে যে দূরত্ব সেটা হলো এতটুকু, সেটা হলো এতটুকু। আর এই যে রেখা, এই রেখাটার সমীকরণ ধরো ফাই সমান 3x² yz। ধরো এটা হইল গিয়ে এটার সমীকরণ। আচ্ছা, এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 z1 হয়, তার মানে এই তলে তিনটা অক্ষ আছে। রাইট, এই তলে তিনটা অক্ষ আছে, যার জন্য এখানে স্থানাঙ্কটা তিনটা দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে যেহেতু এইখানে আসছে, তার একটা পরিবর্তন ঘটছে নিশ্চয়ই। তাহলে পরিবর্তনটা হবে তিনটা অক্ষে, এক্স অক্ষে, ওয়াই অক্ষে, জেড অক্ষে। আর পরিবর্তনটা আমরা চিন্তা করি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এক্স অক্ষের পরিবর্তন সেটা হলো ডিডি এক্স, ডিডি এক্স, এক্স অক্ষের পরিবর্তন। আবার ওয়াই অক্ষের পরিবর্তন ডিডি ওয়াই, এটাকে পড়া হয় ডিডি ওয়াই। আচ্ছা, আবার জেড অক্ষের পরিবর্তন সেটা হবে ডিডি জেড। আচ্ছা, একটা সূত্র আমাদের জানতে হবে। হ্যাঁ, যখন পরিবর্তনগুলো আমরা নিব, ডিডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র হইল এনটা নিচে আসবে, এনটা হলো ঘাত, এনটা নিচে আসবে, এক্সটা থাকবে, আর উপরে যে ঘাতটা ছিল, ঘাত একটা কমে যাবে, তাহলে হবে এন মাইনাস ওয়ান। আরেকটা সূত্র যদি দেখো, ডিডি এক্স সি এক্স টু দি পাওয়ার এন, সিটা হলো ধ্রুবক, ধ্রুবকের পরিবর্তন হয় না, সেটা বাইরে চলে আসে, তাহলে সিটা বাইরে আসবে আর পরিবর্তনটা হবে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, যেটা ধ্রুবক সেটা বাইরে চলে আসবে, আর পরিবর্তনটা যদি এক্স এর সাপেক্ষে, যেহেতু এক্স আছে তাহলে এক্স এর পরিবর্তনটা আমরা নিব। আচ্ছা, যদি এরকম থাকে ডিডি এক্স ইন্টু সি, সিটা হলো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের পরিবর্তন তো নাই, তাহলে হবে কনস্ট্যান্টের পরিবর্তনটা জিরো, তাহলে ডিডি এক্স সি বা ডিডি এক্স কনস্ট্যান্ট, সেটার মান হইল গিয়ে জিরো। আর আরেকটা দেখবো ডিডি এক্স এক্স, ডিডি এক্স এক্স, এটা মান হবে হইলো কি ওয়ান। কেন ওয়ান? দেখো এক্স এর পাওয়ার হইলো এক, তাহলে একটা বাইরে আসবে এই সূত্র অনুযায়ী, আর এক্সটা থাকবে উপরে, একটা ঘাত কমে যাবে, ছিল ওয়ান, তাহলে ওয়ান মাইনাস জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো। আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওইটার মান ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান থাকবে ওয়ান। আচ্ছা, এই চারটা যদি মনে রাখতে পারো তাহলে ভেক্টর ক্যালকুলাসটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশনটা এরকম লাগে না, ডিফারেন্সিয়েশন দিয়ে হয়ে যায়। আচ্ছা, এখন দেখো এই পরিবর্তনগুলো কি এক্স এর দিকে, তাহলে দিক বোঝার জন্য আমার একক ভেক্টর লাগবে। এক্স এর দিকে একক ভেক্টরটা হইলো আই ক্যাপ, এক্স এর দিকে একক ভেক্টর আই ক্যাপ। আচ্ছা, ওয়াই এর দিকে একক ভেক্টর জে ক্যাপ, আর জেড এর দিকে একক ভেক্টর সেটা হলো কে ক্যাপ। ঠিক বোঝানোর জন্য আমার একক ভেক্টরগুলো ইউজ করা লাগতেছে। ওকে, এখন আমরা এই পুরো সমীকরণের পরিবর্তনটা দেখতে চাইতেছি। তাহলে এই দেখো, এই পুরা সমীকরণটা এক্স ওয়াই জেড এর তিনটারই ফাংশন, তাই না? তাহলে পরিবর্তনটা হবে আমার এক্স অক্ষের দিকেও, ওয়াই অক্ষের দিকেও, জেড অক্ষের দিকেও। তার মানে এই পুরা সমীকরণের পরিবর্তনটা পাইতে চাইলে আমার তিনটা অক্ষের দিকের পরিবর্তনটাই লাগবে, তার মানে তিনটা অক্ষের পরিবর্তনটাই আমার যোগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এইটা যেহেতু পরিবর্তন নিতে চাইতেছি, তাহলে দেখেন, তাহলে এক্স অক্ষের দিকে একবার পরিবর্তনটা থাকবে, ডিডি এক্স, এক্স অক্ষের দিকে তাহলে আই ক্যাপ, আই ক্যাপটা আমি বাইরে লিখতেছি,
ইন্টু ফাই প্লাস, এখন ওয়াই অক্ষের দিকেরটাও লাগবে, যে ডিডি ওয়াই ফাই ক্যাপ ফাই প্লাস জেড অক্ষের দিকেও লাগবে কে ক্যাপ ডিডি জেড ফাই। এটা হইল এই পুরা সমীকরণটার পরিবর্তন। আচ্ছা, এখন দেখো এইখান থেকে ফাই গুলো কমন নেওয়া যাবে, যদি ফাই কমন নাও তাহলে থাকবে ডিডিএক্স আই ক্যাপ প্লাস ডিডিওয়াই জে ক্যাপ প্লাস ডিডি জেড কে ক্যাপ, এর সাথে এই ফাইটা গুণ থাকবে। তাহলে দেখো কি পাইতেছ, এক্স অক্ষের দিকে পরিবর্তন, ওয়াই অক্ষের দিকে পরিবর্তন, জেড অক্ষের দিকে পরিবর্তনের যোগফল তার সাথে ফাই। দেখো এটা পড়তে অনেক সময় লাগে না, যে এক্স অক্ষের দিকে পরিবর্তন, ওয়াই অক্ষের দিকে পরিবর্তন, জেড অক্ষের দিকে পরিবর্তন তার যোগফল। এটা পড়তে যদি সময় লাগতেছে, এটাকে তোমার এক নামে ডাকা হয়, সেটা হইল গিয়ে নাবলা। এটাকে একটা সুন্দর নামে ডাকা হয়, এটাকে বলা হয় নাবলা। নাবলাকে এইভাবে লেখায়, উল্টা ত্রিভুজের মতো উপরে একটা ভেক্টর চিহ্ন, এটা হইল গিয়ে নাবলা। তাহলে আলটিমেটলি যে লাইনটা আসতেছে নাবলা ইন্টু ফাই, এই নাবলাটা হইল সকল দিকের পরিবর্তনের যোগফলটা। আচ্ছা, এতটুকু তো বুঝলাম তাই না? এটা হইল গিয়ে নাবলা। নাবলা সময় আমরা পাইলাম ডিডিএক্স আই ক্যাপ প্লাস ডিডিওয়াই জে ক্যাপ প্লাস ডিডিজেড কে ক্যাপ। এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে। এই ডিডিএক্স আই ক্যাপ মানে এক্স অক্ষের দিকে পরিবর্তন, সে যখন এক্স অক্ষের দিকে পরিবর্তনটা নিবে সে কিছুটা ওয়াই এর দিকেও পরিবর্তন দিবে। হ্যাঁ, কিন্তু আমার তো ওয়াই অক্ষের দিকে পরিবর্তনটা দরকার নাই। যখন আমি এক্স অক্ষের পরিবর্তনটা নিব তখন আমার এক্স অক্ষের পরিবর্তনটাই লাগবে, যখন আমি ওয়াই অক্ষের পরিবর্তনটা নিব তখন আমার ওয়াই অক্ষের পরিবর্তনটাই লাগবে, যখন আমি জেড অক্ষের পরিবর্তনটা নিব তখন আমার জেড অক্ষের পরিবর্তনটাই লাগবে। তো যদি এক্স অক্ষের পরিবর্তন নিতে গিয়ে যদি ওয়াই অক্ষের কিছুটা পরিবর্তন দেখায়, ওইটা তো আমার হইলো না, তাই না? তাহলে দেখো এটার জন্য আমাকে ইউজ করতে হবে ডেল। ডিডিএক্স যেই কথা, ডেল হইল একই কথা। ডিডিএক্স হইল পুরো এক্স এর পরিবর্তন, আর ডেল হইল আংশিক পরিবর্তন। ডেল ডেল এক্স আই ক্যাপ, সেম কথা আমার ওয়াই অক্ষের দিকেও থাকবে, ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। ডেল এক্স ডেল এক্স এটা দিয়ে বোঝায় এখানে এক্সটা চলক, মানে এক্সটা চলক থাকবে, এক্স অক্ষের পরিবর্তনটা হবে, আর বাকি সব থাকবে কনস্ট্যান্ট, বাকি সব থাকবে কনস্ট্যান্ট। আচ্ছা, ডেল ডেল ওয়াই এটা দিয়ে বোঝাবে ওয়াইটা চলক আর বাকি সব কনস্ট্যান্ট। আচ্ছা, ডেল ডেল জেড এটা দিয়ে থাকবে জেডটা চলক আর বাকি সব কনস্ট্যান্ট। ওকে, তো নাবলা সমান আমি পেলাম ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ, এটা হইল গিয়ে নাবলা। তো এই নাবলা দিয়ে আমার এখন পুরো ক্যালকুলাসটা করতে হবে, এই নাবলা দিয়েই আমার পুরো ক্যালকুলাসটা লাগবে, তুমি নাবলা ছাড়া ক্যালকুলাসে আগাইতেই পারবা না। তারপর শুরুতে যেটা দেখবো সেটা হলো গ্রেডিয়েন্ট, শুরুতে যেটা দেখবো সেটা হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা হইলো তুমি নাবলা ভেক্টরের সাথে যদি একটি স্কেলার ভেক্টর ডট গুণ করাও তাহলে তুমি পাবা
একটা ভেক্টর রাশি, মানে নাবলার সাথে তুমি যদি একটি স্কেলার রাশি গুণ করাও, তুমি রেজাল্টটা পাইবা ভেক্টর রাশি। এর মানে বোঝাচ্ছে কি, তুমি ইনপুট দিচ্ছ স্কেলার, আউটপুটটা পাচ্ছ ভেক্টর। তুমি এখানে ইনপুটটা দিচ্ছ স্কেলার, কিন্তু আউটপুটটা পাচ্ছ ভেক্টর। যদি তাই হয়, নাবলার সাথে স্কেলার গুণ করায় তুমি যদি একটা ভেক্টর রাশি পাও, তাহলে বুঝবা ওইটা গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ওকে। দেখো একটা ম্যাথ করলে বুঝবা। ধরো এখানে একটা স্কেলার রাশি a বলছে, সেটা হলো 3x³ yz মাইনাস 5xy⁵ z স্কয়ার। ঠিক আছে, এইটার গ্রেডিয়েন্ট বের করতে বলছে তোমাকে, ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট বের করতে বলছে। তাহলে আমার কি করতে হবে, নাবলার সাথে এই স্কেলার রাশিটা গুণ করাই দিতে হবে, তাহলে তুমি যেটা পাবা সেটা হবে একটা গ্রেডিয়েন্ট। ওকে, আসো তাহলে গুণ করাও নাবলার সাথে স্কেলার রাশিটা, সেটা হইলো a। ওকে, নাবলা হইলো যেটা দেখলাম এতক্ষণ, del x i ক্যাপ প্লাস del y j ক্যাপ প্লাস del z k ক্যাপ, এর সাথে এটা গুণ, সেটা হইল 3x³ yz মাইনাস 5xy⁵ ইন্টু জেড স্কোয়ার। এখন এটা করতে পারবো না, দেখো এটা দিয়ে এটা গুণন পুরোটা, del y j ক্যাপ দিয়ে পুরোটা গুণ, del z দিয়ে আবার পুরোটা গুণ। আচ্ছা, যদি তাই হয়, del x i ক্যাপ এখানে থাকবে 3x³ yz মাইনাস 5xy⁵ z স্কোয়ার, আবার প্লাস এটা দিয়ে গুণ j ক্যাপ del y, সেটা হইল আবার এটা 3x³ yz মাইনাস 5xy⁵ z স্কোয়ার, আবার এটা দিয়ে এটা গুণ k ক্যাপ del z, সেটা হইল 3x³ yz মাইনাস 5xy⁵ z স্কোয়ার। ওকে, এখন দেখো পুরোটা সলভ দাও। x এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন হবে, আবার x এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন হবে, কারণ এই দুইটার সাথেই এই del x টা গুণ আছে। তাই হয়, এখন i ক্যাপ তো থাকবে, তাই না, i ক্যাপটা থাকবে। এটিতে এটা গুণ করো, দেখো x এর সাপেক্ষে যেহেতু পরিবর্তনটা নিচ্ছে, তাহলে 3yz এগুলো হলো ধ্রুবক, এগুলো বাইরে আসবে। তাহলে দেখো 3yz এগুলো ধ্রুবক, এগুলো বাইরে চলে আসছে। x এর সাপেক্ষে যেহেতু x³ এর ডিফারেন্সিয়েশনটা নিচ্ছি, তাহলে দেখো 3টা নিচে আসবে, যে সূত্রটা দেখছিলাম, আমি আবার দেখাই দিই এই সূত্রটা, del x x⁴n, মানে ওইটাই আমি এখানে ddx লিখতেছি আর কি, n x⁴n-1। ওকে, আর সি যখন ছিল, এই সিটা যখন ছিল, তখন এই সিটা বাইরে বের করে আমরা এটা গুণ করাইতেছিলাম, তাই না? তো এটাই আমরা এখানে করছি। এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি, তাহলে 3yz এগুলো হইলো কনস্ট্যান্ট, তাহলে এগুলো বাইরে আসছে, এটার মতো বাইরে আসছে। আর যেটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, আমরা ওইটা করতেছি। তাহলে দেখো 3টা নিচে আসতেছে, এক্সট্রা থাকবে, আর উপরে একটা ঘাত কমে যাবে, 3 - 1, তাহলে থাকবে 2। ওকে, আবার মাইনাস
এটা দিয়ে আবার এইটা, তাহলে 5y⁵ z², এগুলো হইল গিয়ে তোমার কনস্ট্যান্ট। তাহলে এগুলো বাইরে নিয়ে আসো, 5y⁵ z²। তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, দেখো তখন দেখতেছিলাম ddx x, দেখো ঘাতটা নিচে আসে, তাহলে 1 x এর পাওয়ার 1 নিচে আসতেছে, এক্সট্রা থাকতেছে, উপরে একটা ঘাত কমে যাচ্ছে 1 - 0, তাহলে x⁴0, তাহলে 1 × 1 থাকতেছে 1, তাহলে এখানে থাকবে 1। আচ্ছা, কোন চেঞ্জ হবে না, প্লাস প্লাস। এখন দেখো এইটা দিয়ে আবার এইটা, তাহলে এখানে y সাপেক্ষে যেহেতু করতেছি, তাহলে 3x³ z এগুলো হলো কনস্ট্যান্ট, এগুলো বাইরে আসবে। 3x³ z, তারপর y এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন 1, ওকে, মাইনাস এটা দিয়ে এইটা 5x z², এগুলো ধ্রুবক বাইরে আসবে, 5x z²। আর y এর সাপেক্ষে y⁵ এর ডিফারেন্সিয়েশন হলো 5টা নিচে আসবে, yটা থাকবে, y এর একটা ঘাত কমে যাবে, তাহলে 4, ওকে, প্লাস কে জেড এর সাপেক্ষে যেহেতু করতেছি, জেডটা চলক, বাকিগুলো কনস্ট্যান্ট, ওগুলো বাইরে চলে আসবে, তাহলে 3x³ y এগুলো হলো কনস্ট্যান্ট, 3x³ y। আর জেড এর সাপেক্ষে তো 1 হবে, তাহলে মাইনাস এটা দিয়ে আবার এটা, তাহলে 5xy⁵, 5xy⁵, আর জেড এর সাপেক্ষে z² হবে 2z। তাহলে দেখো একটা জিনিস চিন্তা করছো, যে দেখো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ চলে আসছে। দেখো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কখন থাকে, যখন সেটা ভেক্টর রাশি হয়। ভেক্টর রাশির ক্ষেত্রে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ থাকে। তার মানে ছিল কি, এটা ছিল আমার একটা স্কেলার, ছিল এটা আমার স্কেলার, এর সাথে ন্যাবলার সাথে ডট গুণ করাইছি, দেখো মানটা আসছে আমার ভেক্টরে। তাহলে আমি গ্রেডিয়েন্টে কি বলছিলাম, যখন একটা নাবলার সাথে একটা স্কেলার ভেক্টর গুণ করাবো, তখন আমি পাবো ভেক্টর রাশি, আমরা সেটাই পাইছি। তার মানে যদি গ্রেডিয়েন্ট বের করতে বলে, ওই স্কেলার রাশিকে ন্যাবলার সাথে গুণ করা দিবা, যদি ভেক্টর রাশি পাও তাহলে বুঝো ম্যাথ ঠিক আছে, ম্যাথ ঠিক আছে। ওকে, এখন দেখবো ডাইভারজেন্স। এখন থাকবে ডাইভারজেন্স। ডাইভারজেন্স ডাইভারজেন্সটা আসলে গ্রেডিয়েন্টের উল্টা। গ্রেডিয়েন্ট আমরা দেখছিলাম ন্যাবলার সাথে একটা স্কেলার গুণ করায় আমি পাচ্ছি একটা ভেক্টর রাশি, আর ডাইভারজেন্সে হবে ন্যাবলার সাথে একটা ভেক্টর রাশি গুণ করায় আমি পাবো একটা স্কেলার রাশি। ওকে, এটা গ্রেডিয়েন্টের উল্টা। আচ্ছা, নাবলার সাথে যদি আমি একটি ভেক্টরের ডট গুণ করাই, স্কেলার রাশি ভেক্টর রাশি ডট গুণ করাই, তাহলে আমি পাবো এখানে একটা স্কেলার ফিল্ড। আচ্ছা, ন্যাবলার সাথে যদি একটি ভেক্টর গুণ করাও, তুমি আউটপুট হিসেবে পাবা স্কেলার রাশি। ওকে, ইনপুট দিচ্ছি ভেক্টর, নাবলার সাথে ইনপুটটা দিচ্ছি ভেক্টর, কিন্তু আউটপুটটা আসতেছে আমার কাছে স্কেলার। ওকে, তাহলে কি করতে হবে, ধরো একটা ভেক্টর রাশি এ ভেক্টর, হ্যাঁ, ধরো এখানে একটা সহগ থাকবে i ক্যাপ, এখানে একটা সহগ থাকবে j ক্যাপ, প্লাস এখানে একটা সহগ থাকবে k ক্যাপ। এটার সাথে নাবলা ভেক্টর সেটা ডট গুণ করাবো, ডেল x i ক্যাপ প্লাস ডেল y j ক্যাপ
প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। ওকে, তাই যদি হয় তাহলে আমি পাবো স্কেলার রাশি। আচ্ছা, ডাইভারজেন্স তিন ধরনের মান দিতে পারে, হয় সে পজিটিভ মান দিবে, হয় সে জিরো দিবে, হয় সে নেগেটিভ দিবে। তিন ধরনের মান দিবে, ঠিক আছে? ডাইভারজেন্স তিন ধরনের মান দিবে, হয় সে পজিটিভ মান দিবে, হয় সে জিরো দিবে, আর নয় হয় সে নেগেটিভ মান দিবে। দেখো মনে রাখবা, ডাইভারজেন্স যখন জিরো হবে, ডাইভারজেন্স যখন জিরো হবে তখন সেটাকে বলা হয় সলিনয়েডাল। ডাইভারজেন্স যখন জিরো তখন সেটাকে বলা হয় সলিনয়েডাল। ওকে, দেখো ডাইভারজেন্স কখন জিরো, কখন পজিটিভ দিবে, কখন নেগেটিভ দিবে সেটা দেখো। তোমরা হ্যান্ড মাইক চিনো তাই না, বা ট্রাফিক পুলিশরা যেই মাইক দিয়ে কথা বলে, অনেকটা এরকম দেখতে না? এরকম দেখতে না? এখান দিয়ে এসে যদি কথা বলে, দেখো এইখান থেকে যখন কথা বলতেছে, এখান থেকে কিন্তু জায়গাটা কম, মানে কম পরিমাণে আওয়াজ ঢুকতেছে, বা ধরো একটা ভেক্টর ফিল্ড ঢুকতেছে এখান দিয়ে, হ্যাঁ। আর এখান থেকে যখন বেরোচ্ছে দেখো অনেকটা জায়গা জুড়ে ছড়ায় বেরোচ্ছে, অনেকটা জায়গা জুড়ে ছড়ায় বেরোচ্ছে। মানে এখান দিয়ে ভেক্টর ফিল্ডটা অনেক ক্ষুদ্র পরিমাণে ঢুকতেছে, অনেক কম ঢুকতেছে, কিন্তু যখন বের হয়ে যাচ্ছে অনেকটা জায়গা জুড়ে বের হয়ে যাচ্ছে। মানে যখন বের হবে অনেক বেশি জায়গা জুড়ে, তখন ডাইভারজেন্সের মানটা হবে পজিটিভ, তখন ডাইভারজেন্সটা হবে পজিটিভ। মানে বলতে পারি যদি কোনো একটা ভেক্টর ফিল্ড ছড়ায়া যায়, যদি একটি ভেক্টর ফিল্ড ছড়ায়া যায় তখন ডাইভারজেন্সের মানটা হবে পজিটিভ। আবার ফানেল তো চিনো তাই না? ফানেল যেটাতে তেল ভরে, ওইটা দেখতে অনেকটা এইরকম, এইরকম, ঠিক আছে? দেখো মা খালারা যখন তেল ভরে, দেখো এখান থেকে যখন তেল ভরে অনেকটা জায়গা জুড়ে সেই তেল ভরতে পারতেছে, বা একটা ভেক্টর ফিল্ড ঢুকতে পারতেছে, এই চিন্তা করো। কিন্তু এইখান থেকে যখন তেলটা বের হবে দেখো অনেক ক্ষুদ্র, কম পরিমাণে বের হচ্ছে, অনেক কম পরিমাণে বের হচ্ছে। মানে দেখো মা খালারা দেখো দেখে থাকবা যে যখন তেল ভরে তখন তেল ভরার পরে কিছুটা সময় তেল ভরা বন্ধ রাখে, যাতে করে তেলটা উপচায় না পড়ে। কেন অফ রাখে? এই জায়গাটা তো ছোট, এখান থেকে তেল খুব কম পরিমাণে বের হয়, কিন্তু যখন তেলটা ঢালা হয় তখন অনেক বেশি পরিমাণে ঢালা হয়। তো যতটুকু ঢালতেছি সেই পরিমাণে বের হতে পারে না, তার মানে এখানে একটা এক ধরনের ঘনত্ব চাপ সৃষ্টি হয়, এখানে চাপ সৃষ্টি হয়, এই জন্য বের হতে পারে না, তো ভরে যায়, এই জন্য উপচায় যাতে না পড়ে এই জন্য তেল ভরাটা অফ রাখে। যখন তেল ভরতেছে দেখো অনেকটা জায়গা জুড়ে তেল ঢুকতেছে, কিন্তু যখন বের হচ্ছে আউটপুট হিসেবে তখন কিন্তু খুব অল্প পরিমাণে বের হচ্ছে। ঠিক সিমিলারলি যদি ভেক্টর ফিল্ড চিন্তা করো, অনেকগুলো ভেক্টর ফিল্ড একসাথে ঢুকতেছে কিন্তু বের হচ্ছে অনেক কম, তখন হলো ডাইভারজেন্সের মানটা নেগেটিভ, তখন ডাইভারজেন্সের মানটা নেগেটিভ। মানে একটি ভেক্টর ফিল্ড যদি ক্রমশ চাপতে থাকে বা ক্রমশ সংকুচিত হতে থাকে তখন ডাইভারজেন্সের মানটা হবে নেগেটিভ। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আরএফএল পাইপ চিনো তাই না? আগাগোড়া সমান, এটা যদি একটা আরএফএল পাইপ হয়, দেখো এখান দিয়ে যখন পানি ঢুকে, এখান দিয়ে যখন পানি ঢুকে দেখো একদম সমান্তরাল সমান পথে, তার কোনো দিকের চেঞ্জ নাই, এরকম সোজা পথে যাচ্ছে। ঠিক সিমিলারলি তুমি যদি ভেক্টর ফিল্ড চিন্তা করো তাহলে দেখবা একদম সোজা সরল পথে যাচ্ছে। তো এখানে ভেক্টরের কোনো চেঞ্জ নাই, মানে দিকের চেঞ্জ হচ্ছে না। দিকের যদি চেঞ্জ না হয়, একই পথে যায়, তখন ডাইভারজেন্সের মানটা হবে জিরো, তখন ডাইভারজেন্সের মানটা হবে জিরো। যদি জিরো হয় তখন সেটাকে বলা হয় সলিনয়েডাল। আচ্ছা এখন দেখো, এইখানে যখন তেলটা বেরোচ্ছে এখানে চাপ বেড়ে গেছে, চাপ বেড়ে গেছে, চাপ বাড়ে সেখানে ঘনত্বও বাড়ে, তার মানে এখানে চাপ ঘনত্ব দুইটাই বাড়ছে, এখানে চাপ ঘনত্ব দুইটাই বাড়ছে। আর এখানে তখন যখন বেরোচ্ছে তখন দেখো চাপ অনেকটাই কমে গেছে, তার মানে এখানে চাপ আর ঘনত্ব, চাপ আর ঘনত্ব কমে যায়, চাপ ঘনত্ব কমে যায়। ওকে, বুঝছি? আচ্ছা, ম্যাথ করবো।
এই ম্যাথটাতে বলছে এ একটা ভেক্টর দেয়া আছে, 1 1 বিন্দুতে ডাইভারজেন্স এ বের করো। আচ্ছা, ডাইভারজেন্স এ বের করতে বলছে আমাকে, তাই না? ডাইভারজেন্স এ মানে আমাকে ন্যাপলা ভেক্টরের সাথে নতুন একটা ভেক্টর ডট গুণ করাইতে হবে। তো একটা মনে রাখার একটা টেকনিক আছে, হ্যাঁ দেখো, ডি ফর ডাইভারজেন্স, আর ডি ফর ডট গুণ, আর ডি ফর ডট গুণ। ডি ফর ডাইভারজেন্স, ডি ফর ডট গুণ, ন্যাপলা ভেক্টরের সাথে আমাকে ওই ভেক্টরটা ডট গুণ করাইতে হবে। ঠিক আছে, এটা একটা মনে রাখার একটা ওয়ে, যে আমি ডট গুণে ডাইভারজেন্স যখন বের করবো তখন ন্যাপলা ভেক্টরের সাথে আমি ডট গুণ নিব না কোর্স গুণ নিব। তো ডাইভারজেন্স বললে ডি ফর ডাইভারজেন্স, ডি ফর ডট গুণ, যখন ডাইভারজেন্স বলবে ন্যাপলা ভেক্টরের সাথে ওই ভেক্টরটা ডট গুণ করাইতে হবে। ওকে, তাহলে দেখো বলছে এই ভেক্টরটাতে 1 1 বিন্দুতে ডাইভারজেন্স এ বের করতে। আগে ডাইভারজেন্সটা বের করি। ডাইভারজেন্স এ ন্যাপলা ভেক্টরের সাথে ওই ভেক্টরটা ডট গুণ। ওকে, তো ন্যাপলা ভেক্টর আমাকে বলছে না, ন্যাপলা ভেক্টর ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড ন্যাপলা ভেক্টর বলছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এটার সাথে এই এ ভেক্টরটা গুণ। এ ভেক্টরটা আমাকে বলছে এক্স স্কোয়ার জেড আই ক্যাপ মাইনাস 5y স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস 3xy জেড কিউব কে ক্যাপ। ওকে, ডট গুণের নিয়মটা ছিল আয়ের সহগগুলোর সাথে ওই আয়ের সহগের গুণ, যে সহগটার সাথে যে সহগের গুণ, কে এর সহগের সাথে কে এর সহগের গুণ। আচ্ছা, তাহলে ডেল ডেল এক্স আই ক্যাপের সাথে এক্স স্কোয়ার জেড আই ক্যাপটা গুণ। তাহলে দেখো আই ক্যাপ দুটি সমজাতীয় একক ভেক্টরের ডট গুণফলের মান 1। তাহলে দেখো শুধু থাকবে ডেল ডেল এক্স এক্স স্কোয়ার জেড। ওকে, এখন এটা দিয়ে এইটা, তাহলে দেখো এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, এই যে গুণ করলে 1, থাকবে ডেল ডেল ওয়াই 5y স্কোয়ার জেড প্লাস এই কে গুণ করলে 1, তাহলে থাকবে ডেল ডেল জেড 3xy জেড কিউব। এখন দেখো পরিবর্তনটা এক্স এর সাপেক্ষে, জেডটা কনস্ট্যান্ট, তাহলে জেডটা বাইরে আসবে। ডেল ডেল এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারটা নিলে 2x মাইনাস ওয়াই সাপেক্ষে যেহেতু নিচ্ছে 5z কনস্ট্যান্ট বাইরে আসবে, 5z কনস্ট্যান্ট, ডেল ডেল ওয়াই ওয়াই স্কোয়ার 2y। আচ্ছা, ডেল 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 জেড, তাহলে 3xy এগুলো কনস্ট্যান্ট বাইরে আসবে, 3xy, আর ডেল ডেল জেড এর সাথে জেড কিউব নিলে 3z স্কোয়ার। ওকে, এখন যদি সাজাও এটারে 2xz মাইনাস 5 2 10 yz প্লাস 3 3 9 xyz স্কোয়ার। ওকে, এখন এখানে বলছে 1 1 1 বিন্দুতে ডেল ডেলে মানে ডাইভারজেন্সের মানটা বের করতে বলছে। বসাও 2 x এর মান 1,
মানে 1 1 বিন্দুতে x এর মান 1 z এর মান 1, 2 ইনটু 1 ইনটু 1 10 ইনটু 1 ইনটু 1 প্লাস 9 1 ইনটু 1 ইনটু 1 এর স্কয়ার, তাহলে থাকবে 2 মাইনাস 10 প্লাস 9, তাহলে কত হয়? এই 2 আর 9 যোগ করলে 11, 11 থেকে -10 গেলে 1। দেখো এই ডাইভারজেন্সের মানটা আসছে পজিটিভ, তাহলে পজিটিভ যদি হয় তাহলে এই ফিল্ডটা ছড়ায় যাবে। হ্যাঁ, ডাইভারজেন্সটা পজিটিভ। সো ফার বুঝছো? দেখো এই ম্যাথটাতে বলছে বি এর মান, বি এর কোন মানের জন্য এই ভেক্টরটি সলিনয়েডাল হবে। সলিনয়েডাল হওয়ার শর্ত ডাইভারজেন্সের মানটা হওয়া লাগবে 0। আচ্ছা, যেহেতু আমাকে ডাইভারজেন্স বলছে সলিনয়েডাল হওয়ার জন্য যদি ডাইভারজেন্সের মানটা 0 হয়, তাহলে ডি ফর ডাইভারজেন্স, ডি ফর ডট গুণ, তাহলে নাবলা ভেক্টরের সাথে এই ভেক্টরটা ডট গুণ করাই দিতে হবে। তাহলে যদি ডাইভারজেন্সের মানটা 0 হয় তাহলে হবে সলিনয়েডাল। তাহলে সলিনয়েডাল হওয়ার জন্য নাবলার সাথে এই ভেক্টরটা ডট গুণের মান 0 নেওয়া লাগবে। আচ্ছা, তাহলে নাবলার মানটা হইল ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এখন এই ভেক্টরটা হইল এক্স মাইনাস 2z আই ক্যাপ প্লাস 5y মাইনাস 3y কে ক্যাপ প্লাস bz মাইনাস 3y জে ক্যাপ কে ক্যাপ। আচ্ছা, ডট গুণ ফলে শর্ত হইল আই এর সহগের সাথে আই এর সহগগুলোর গুণ। তাহলে আচ্ছা বাই দ্য ওয়ে এই পুরোটার মান 0, আই দিয়ে আই গুণ করলে 1, সমজাতীয় একক ভেক্টর ডট গুণ ফলে মান 1, ডেল ডেল এক্স থাকবে এক্স মাইনাস 2z প্লাস ডেল ডেল ওয়াই, এই যে গুণ করলে 1। আচ্ছা, তাহলে থাকবে 5y মাইনাস 3y প্লাস ডেল ডেল জেড, এইকে গুণ করলে মান হবে 1, তাহলে থাকবে ডেল ডেল জেড, ওখানে থাকবে bz মাইনাস 3y, এই পুরোটার মান 0। আচ্ছা, এখন ডেল ডেল এক্স এর সাথে এক্স এর পরিবর্তন 1, এইখান থেকে ddx x টু দি পাওয়ার n, এটা হইল n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ঘাতটা নিচে নামবে, x থাকবে, ঘাতের পাওয়ার একটা কমে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 1, তাহলে x এর মান 1, x ddx x টু দি পাওয়ার 1, তাহলে 1টা বাইরে আসবে, x টু দি পাওয়ার 1 মাইনাস 0, তাহলে x টু দি পাওয়ার 0, তাহলে 0 কোনো কিছুর মান যদি 0 হয়, পাওয়ার 0 হয়, ওইটা মানও 1, তাহলে 1 ইন্টু 1 মান হবে 1। তাহলে 1, যেহেতু x এর সাপেক্ষে নিচ্ছি, এখানে তো x নাই, বাকিগুলো কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের পরিবর্তন 0, প্লাস ডেল ডেল ওয়াই, এটা নিলে y এর মান, y এর সাপেক্ষে y নিলে তো হবে 1, তাহলে 5 ইন্টু 1 5, আর এটা হবে 3, প্লাস ডেল ডেল জেড বিজেড, বিটা কনস্ট্যান্ট বাইরে আসবে, বি থাকবে, আর জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে বি ইন্টু 1 শুধু বি থাকবে, আর 3y যেহেতু জেড এর সাপেক্ষে নিচ্ছি তাহলে 3y পুরোটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট পরিবর্তন 0, তাহলে বি মাইনাস 0 সমান 0, তাহলে এখান থেকে থাকবে 1, 3 থেকে 2 3 গেলে থাকবে 2 প্লাস বি সমান 0, তাহলে বি সমান আসবে -3, তাহলে -3, বি এর মান যদি -3 হয় তাহলে এই ভেক্টরটা সলিনয়েডাল হবে। ওকে, এখন দেখবো কার্ভ, এখন দেখবো কার্ভ। আচ্ছা, কার্ভটা কেমনে বের করব? নাবলার সাথে একটি ভেক্টরকে ক্রস গুণ করাবো। দেখো ক ফর কার্ভ আর ক ফর ক্রস গুণ,
কফর কার কফর ক্রস গুণ, যখন আমাকে কার বের করতে বলবে তখন নাবলার সাথে ওই ভেক্টরটাকে সিম্পলি ক্রস গুণ করাই। তাহলে নাবলার সাথে কোন একটা ভেক্টর আমি ক্রস গুণ করাবো, তাহলে আমি পাবো কার্ল পাবো। তাহলে মনে রাখার ওয়ে হলো কার্ল হলো নাবলার সাথে একটি ভেক্টরের ক্রস গুণ, কতে ক্রস গুণ কতে কার্ল, এইভাবে মনে রাখা যায় আর কি। আচ্ছা, এই কার্লের কাজ কি আসলে? এই কার্ল দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে আসলে বোঝায় ওই বস্তুটা ওই ভেক্টরটা ঘূর্ণনশীল কিনা। হ্যাঁ, ওই ভেক্টরটা ঘূর্ণনশীল কিনা বা ওই ভেক্টরটার ঘূর্ণনশীলতা আছে কিনা এটা বোঝার জন্য কার্ল ইউজ করা হয়। হ্যাঁ, যদি কার্লের মান 0 হয়, যদি এই কার্লের মানটা 0 হয় তাহলে বুঝবা ওইটা অঘূর্ণনশীল, মানে ঘুরতেছে না, অঘূর্ণনশীল। কার্লের মান যদি 0 হয় সেটা হবে অঘূর্ণনশীল। আর কার্লের মান যদি 0 না হয় তাহলে হবে ঘূর্ণনশীল। কার্লের মান যদি 0 না হয় তাহলে ভেক্টরটির ঘূর্ণনশীলতা আছে। ওকে, আচ্ছা এখন দেখো এই যে একটা স্রোত নদী বইছে, হ্যাঁ এখান দিয়ে নদী বইছে, তাহলে দেখো এইদিকে তোর স্রোত বইতেছে এই নদী দিয়ে, স্রোতের বেগটা অবশ্যই একটা ভেক্টর রাশি। দেখো স্রোতটা কিন্তু সমানভাবে যাচ্ছে, সে কিন্তু এখনো মোড় নেয় না বা ঘুরতেছে না। তো সোজা যেহেতু যাইতেছে তাহলে এখানে কার্লের মানটা হবে 0, এইখানে কার্লের মানটা 0। যদি নৌকাটা বাঁক নেয়, নদীটা যদি বাঁক নেয়, এরকম ভাবে যদি বাঁক নেয় তাহলে নদীর স্রোতটাও বাঁক নিতে থাকবে, তাই না? স্রোতটাও যদি বাঁক নিতে থাকে তাহলে দেখো ঘুরতেছে, ঘুরতেছে তার মানে এখানে কার্লের মানটা আছে, এখানে কার্লের মানটা অবশ্যই আছে। তাহলে বুঝছি যখন সোজা যাবে ওই কোন একটা ক্ষেত্র বা ভেক্টরটি তাহলে কার্লের মান হবে 0। 0 মানে ওইটা কোনো ঘূর্ণনশীলতা নাই, অঘূর্ণনশীল। ওকে, আচ্ছা এটা বের করে কেমনে? এরকম ধরো এ একটা ভেক্টর দেওয়া আছে আমার কাছে, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তো নাবলা ভেক্টর তো জানো, ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ। তাহলে এটা ডট গুণ হবে আই জে কে, নিচে থাকবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর এখানে থাকবে এক্স এ ওয়াই এ জেড, একদম ক্রস গুণনের যে নিয়মটা ছিল ওইটা। ওকে, ওখানে একটা ম্যাথ করবো, বুঝতে পারবো।